নাজেহাল। মনে হচ্ছে একটু আগে খুব বড়সড় একটা তাণ্ডব হয়ে গেছে ঘরের ভিতর। তে ভয়ে কাঁপছে। জাঙ্কুক অগ্নি দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। ফ্লোরে ছড়িয়ে ছিটে পড়ে আছে অসংখ্য ফুল, যা দিয়ে তাদের আজকে বাসর ঘর সাজানো হয়েছিল। তে এক পলক ফুলের দিকে তাকায় তো আরেকবার জাঙ্কুকের দিকে তাকায়, তারপর ভয়ে ভয়ে বলে, আপনি এমন করছেন কেন? আমি কি কিছু করেছি? তের কথা শেষ হওয়ার আগে জাঙ্কুক তের গাল শক্ত করে চেপে ধরে। ব্যথাইতে চোখ মুখ খিচে আছে। তুমি একটা ভুল করেছো, সেটা হলো আমাকে বিয়ে করেছো। তোমার খুব শখ তাই না জিয়ন জাঙ্কুকের বউ হওয়ার? তাহলে শুনে রাখো, আজ থেকে তুমি পদে পদে পস্তাবে আর আফসোস করবে যে কেন আমাকে বিয়ে করলে। কথাটি বলে জাঙ্কুক তের গাল ছেড়ে দেয়। তে যেন হাঁপ ছেড়ে বাঁচে। তের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। জাঙ্কুক তের দিকে আর একবার তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আর তে ফ্লোরে বসে কাঁদতে থাকে। জিয়ন তেইয়ং, জিয়ন জাঙ্কুকের বউ, আজকে তাদের বিয়ে হয়েছে। তাদের বিয়েটা পারিবারিক ভাবে হয়েছে। জাঙ্কুকের বাবা কিম নামজুন আর তে বাবা জেহব খুব ভালো বন্ধু। তাই তারা ঠিক করে তাদের বন্ধুত্বটাকে আরো মজবুত করতে তাদের ছেলে মেয়েদের বিয়ে দিবে। আর তাছাড়া নামজুনের ছেলেকে বিয়ে করানোর আরেকটা কারণ ছিল, জাঙ্কুক একটা মেয়েকে ভালোবাসে। নামজুনকে মেয়েটার ব্যাপারে জানালে নামজুন আগে জাঙ্কুকের দেশে ফিরতে বলে। জাঙ্কুক দেশে ফেরার পর নামজুন জাঙ্কুককে এক প্রকার বাধ্য করে তের সাথে বিয়ে দিয়ে দেয়। আর যাই হোক, কোনো বিদেশি মেয়েকে নামজুন তার ঘরের বউ করবে না। জাঙ্কুক তার বাবার মুখের উপর কোনো কথা বলতে পারেনি, তাই সে সিদ্ধান্ত নিয়েছে তেকে সে চরম কষ্ট দেবে, যাতে করে তে জাঙ্কুককে ছেড়ে যেতে বাধ্য হয়। তারপর জাঙ্কুক বিদেশে চলে যাবে আর তার ভালোবাসার মানুষকে বিয়ে করবে। জাঙ্কুক ছাদে দাঁড়িয়ে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। সরি তে, তুমি কিছু না করেও শাস্তি পাচ্ছ। ইভেন তুমি তো জানোই না কেন আমি তোমাকে এত কষ্ট দিচ্ছি। আরো কষ্ট পেতে হবে তোমার। আজ থেকে তোমার দুঃখের দিন শুরু হয়ে গেছে তে। কথা দিচ্ছি তোমার লাইফ আমি হেল্প করে দিব, আর এটাই হবে তোমার আমাকে বিয়ে করার পরিণতি। নিজের মনে কথাগুলো বলে জাঙ্কুক একটা সিগারেট ধরায়। বাকি রাতটা জাঙ্কুক ছাদে কাটিয়ে দেয়। ভোরের আলো ফুটতে শুরু করেছে। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের রুমে ঢুকে। পুরো রুম তছনছ হয়ে আছে। তারপর জাঙ্কুকের চোখ যায় বিছানার উপর গুটিসুটি মেরে শুয়ে থাকা তের উপর। জাঙ্কুক ধীরে পায়ে তের দিকে এগিয়ে যায়। তের চোখের কোণে পানি জমে আছে। মেয়েটা হয়তো সারা রাত কেঁদেছে। জাঙ্কুকের তের জন্য একটু মায়া হয়, কিন্তু পরক্ষণে আবার তের থেকে চোখ সরিয়ে নেয়। সবে তো শুরুতে, আমাকে বিয়ে করা শাস্তি তোমাকে পেতেই হবে। সূর্যের আলো ঘরে ঢুকে ঘরটাকে আলোকিত করে দিয়েছে। এই পিটপিট করে নিজের চোখ খুলে তারপর তাড়াতাড়ি করে উঠে বসে। পুরো রুমে চোখ বুলিয়ে জাঙ্কুককে কোথাও দেখতে পায় না। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে যায়। গোসল করে বেরিয়ে রুমটাকে গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। তারপর আয়নায় একবার নিজেকে দেখে মাথায় ঘোমটা দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে জাঙ্কুক রুমে প্রবেশ করে। তে জাঙ্কুককে দেখে মাথা নিচু করে ফেলে। জাঙ্কুক এক পলক তের মুখের দিকে তাকায়। ভেজা চুলে তেকে দেখতে খুব স্নিগ্ধ লাগছে। জাঙ্কুক চোখ ফিরিয়ে তেকে বলে, কোথায় যাচ্ছ? জি জি নিচে। যাচ্ছ যখন আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো, আর হ্যাঁ, নিজের হাতে বানিয়ে নিয়ে আসবে। তে মাথা নিচু করে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। নিচে নেমে সোজা রান্নাঘরে চলে যায়। জিন তখন রান্নাঘরে খাবার বানাচ্ছিল। তেকে রান্নাঘরে দেখে মুচকি হেসে বলে, কিছু লাগবে তোমার বৌমা? না আসলে মা, আমার ওনার জন্য কফি বানাতে হবে। উনি কফি চেয়েছেন। জিন বুঝতে পারে তে কার কথা বলছে। বৌমা, তোমাকে করতে হবে না, আমি বানিয়ে দিচ্ছি। না না, আমি বানিয়ে নিতে পারবো। আপনি শুধু আমাকে বলে দিন কোথায় কি রাখা আছে। আচ্ছা ঠিক আছে। তারপর তে কফি বানিয়ে সোজা তাদের রুমে চলে যায়, যেখানে আগে থেকেই জাঙ্কুক পায়ের উপর পা তুলে বসেছিল। আপনার কফি। জাঙ্কুক তের হাত থেকে কফির কাপটা নিয়ে খেতে থাকে। এক চুমুক দিয়ে জাঙ্কুক গরম কফিটা তের দিকে ছুঁড়ে মারে। গরম কফি তের হাতে পড়তেই তে আর্তনাদ করে ওঠে। এটা কোনো কফি হলো? কিছুই তো পারো না দেখছি। যাও আবার গিয়ে বানিয়ে আনো। তের হাত জ্বলে যাচ্ছে, চোখ থেকে পানি পড়ছে। কোনো রকমে ভাঙা কাপের টুকরোগুলো তুলে আবারও নিচে চলে যায়। এ কি বোমা, কাপটা ভাঙলো কিভাবে? আর তোমার হাতে কি হয়েছে? আসলে মা, কফিটা আমার হাত থেকে পড়ে গেছে, তাই আর কি, কাপটাও ভেঙে গেছে। একটু দেখে শুনে কাজ করবে তো? এখন নিশ্চয় হাত জ্বালা করছে। না মা, আমি ঠিক আছি। উনি অপেক্ষা করছে। আমি বরং আবার ওনার জন্য কফি বানিয়ে নিয়ে যাই।
দাঁড়াও, এই হাতে তোমাকে আর বানাতে হবে না, আমি বানিয়ে দিচ্ছি, তুমি বরং হাতে বরফ লাগাও। কিন্তু মা। কোনো কিন্তু নাই, তে আমি যা বলছি তাই করো। তে আর কিছু বলে না, জিন কফি বানিয়ে জাঙ্কুককে গিয়ে দিয়ে আসে। মাকে দেখে জাঙ্কুক আর কিছুই বলতে পারে না, চুপচাপ কফি খেতে থাকে। তোমাকে তো আমি রাতে দেখে নিব তে। তার উপর বৌমা, তোমার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না না বাবা, আমি ঠিক আছি। নামজুন মৃদু হেসে খাওয়ার দিকে মনোযোগ দেয়। সবাই বসে খাচ্ছে আর তে কার কি লাগবে সেটা দেখছে। জাঙ্কুক শুধু তেকেই দেখে যাচ্ছে। ডান হাতটা কেমন লাল হয়ে গেছে। এখন জাঙ্কুকের খারাপ লাগছে, কফিটা হাতে ফেলা উচিত হয়নি। এখন মেয়েটা খাবে কি করে? একে একে সকলেই খেয়ে চলে যায়। তে এবার খেতে বসেছে। জিন তাকে সবার সাথে খেতে বলেছিল, কিন্তু তে তার হাতের এই অবস্থার কারণে তখন খায়নি। কারণ নামজুন যখন একবার জানতে পারে জাঙ্কুকের কারণে তের এমন হাল হয়েছে, তাহলে নিশ্চয় জাঙ্কুককে খুব কথা শোনাবে, আর তে সেটা চাই না। তে প্লেটে খাবার বেড়ে একটা চামচ নিয়ে খেতে থাকে, কিন্তু হাত জ্বলার কারণে ঠিকভাবে চামচও ধরতে পারছে না। হঠাৎ করে কোথা থেকে জাঙ্কুক এসে তের হাত থেকে চামচটা নিয়ে নেয়। তে অবাক হয়ে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক থেকে আরেক দফা অবাক করে দিয়ে তের মুখের সামনে খাবার ধরে বলে, কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নাও। তে মাথা নিচু করে জাঙ্কুকের হাত থেকে খেতে থাকে। চোখের কোণে তের পানি জমে গেছে। এটা কষ্টের পানি নয়, সুখের পানি। তার স্বামী তাকে খাইয়ে দিচ্ছে। জাঙ্কুক তের চোখের পানি দেখার আগে তে সেটা মুছে ফেলে। দূর থেকে তাদের স্বামী স্ত্রীর এই দৃশ্য দেখে নামজুন মৃদু হাসে। যাক, ছেলেটা সুবুদ্ধি হয়েছে। তবে কথাটি বলেই নামজুন নিজের ঘর থেকে চলে যায়। এদিকে তে এখনো জাঙ্কুকের হাত থেকে খাবার খাচ্ছে। তের অজান্তেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। এত খুশি হওয়ার কোনো দরকার নেই, খাওয়াচ্ছি শুধু এই কারণে যাতে আমার শাস্তিগুলো সইতে পারো। কথাটা শুনতেই তের মুখটা মলিন হয়ে যায়, আর জাঙ্কুকের ঠোঁটের কোণে বাঁকা একটা হাসি ফুটে ওঠে। রাতের বেলা তে ঘুমানোর জন্য বিছানা ঠিকঠাক করছে, তখনই জাঙ্কুক এসে বিছানায় শুয়ে পড়ে। লাইট অফ করে শুতে এসো। তে জাঙ্কুকের কথা মতো লাইট অফ করে বিছানার উপর এক পাশে শুয়ে পড়ে। জাঙ্কুক থেকে টেনে নিজের সাথে জড়িয়ে ধরে। কি 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 করছেন? কি কি কেন? তোমাকে আদর করছি, তুমি না আমার বউ? দেখুন, আমায় ছাড়ুন, ছাড়ুন বলছি। কেন? ভালো লাগছে না বুঝি? স্বামীর ছোঁয়া ভালো লাগে না? বলেই জাঙ্কুক থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে যে তের হাসপাস লাগছে এখন। প্লিজ ছাড়ুন, আমায়, আমার ভালো লাগছে না। তা বলে তো হবে না, বিয়ে করেছি বউকে কি দূরে রাখার জন্য? জাঙ্কুক এবার তের ডান হাতটা শক্ত করে বিছানার সাথে চেপে ধরে এই ঠোঁটে চুমু দিতে থাকে। এমনিতেই তের ডান হাতটা পড়ে গেছে, তার উপর জাঙ্কুক তার হাতটাকে এত শক্ত করে জড়িয়ে ধরেছে, এখন মনে হচ্ছে পুরো জায়গাটা হয়তো ছিলে গেছে। জাঙ্কুকের এসবে হুঁশ নেই, সে তো তের ঠোঁটে স্বাদ নিতেই ব্যস্ত। জাঙ্কুকের এরকম স্পর্শে কোনো ভালোবাসার ছোঁয়া অনুভব করছে না। এই স্পর্শে মিশে আছে একরকম রাগ আর জেদ। একে তো হাতের ব্যথা, দ্বিতীয়ত জাঙ্কুকের এমন হিংস্র ছোঁয়া, দুটোই তে সহ্য হচ্ছে না। এবার তে হু হু করে কেঁদে ফেলে। তের কান্নার আওয়াজ জাঙ্কুকের কানে পৌঁছাতেই জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে দেয়। তে এখনো কেঁদে যাচ্ছে। জাঙ্কুক তের উপর থেকে ওঠে, কর্কশ স্বরে বলেন, কি হয়েছে? কি এইভাবে কাঁদছো কেন? একটু কিসই তো করেছি, তাই বলে এভাবে কাঁদতে হবে? এই কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমার আমার হাত, আমার হাত। জাঙ্কুক তের হাতের দিকে তাকাতে আটকে ওঠে। ফর্সা চামড়াটা লাল হয়ে কেমন ছিলে গেছে। জাঙ্কুক তাড়াতাড়ি করে তেকে শোয়া থেকে উঠিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসে। তারপর তের হাতটা ভালোভাবে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে থাকে। তে এখনো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। আমি সরি, আমি বুঝতে পারিনি তোমার এতটা লাগবে। তে কিছু বলে না। জাঙ্কুকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে চুপচাপ বিছানায় উল্টো পাশ হয়ে শুয়ে পড়ে। জাঙ্কুকের এবার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। সে তো মেয়েটাকে কষ্ট দিতে চেয়েছিল, কিন্তু এখন উল্টো তার নিজেরই কষ্ট হচ্ছে। জাঙ্কুক আর বেশি কিছু না ভেবে নিজেও শুয়ে পড়ে।
সকালেতে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরছে। বাথরুমে শাড়ি পরতে অনেক ঝামেলা হয়, তাই তে ঘরে শাড়ি পরছে। আর তাছাড়া জাঙ্কুকও ঘরে নেই, তে যত তাড়াতাড়ি সম্ভব শাড়ি পরতে থাকে। একে একে কুচিগুলো হাতের মধ্যে সাজিয়ে কোমরে গুজতে নিলে ফট করে ঘরের দরজাটা খুলে যায়। জাঙ্কুক থেকে এই অবস্থায় দেখে হতভম্ব হয়ে গেছে, কিন্তু পুরা সব দুজনের কেউই কিছু বলতে পারছে না। তের হাত থেকে কুচিগুলো পড়ে গেছে। জাঙ্কুকের হুঁশ ফিরতে তাড়াতাড়ি করে পেছন ঘুরে বলে, ঘরে যখন শাড়ি পরছো দরজাটা বন্ধ করে দিবি না ইডিয়ট। বলে জাঙ্কুক শব্দ করে দরজাটা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে যায়। তে এখনো ঠায় দাঁড়িয়ে আছে। কি থেকে কি হয়ে গেল ভাবতেই তের শরীরের লোম দাঁড়িয়ে গেছে। হাই আল্লাহ, উনি আমাকে এভাবে দেখে ফেললো, এখন আমি ওনার সামনে যাব কি করে? অন্যদিকে জাঙ্কুকের চোখের সামনে শুধু তের তখনকার দৃশ্য ভেসে উঠছে। তের ভেজা চুলের পানিতে ব্লাউজ ভিজে শরীরে লেপ্টে ছিল, চুলের পানি গড়িয়ে তের ফর্সা পেটে আর কোমরে পড়ছিল। এসব কি ভাবছি আমি? কিন্তু না, আবারও একই দৃশ্য জাঙ্কুকের চোখের সামনে ভেসে উঠছিল। মাথা থেকে একদমই যাচ্ছিল না। জাঙ্কুকের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মনোযোগ অন্যদিকে নিতে তাড়াতাড়ি করে পকেট থেকে সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে টানতে থাকি। ও খোদা, এই মেয়ে তো দেখছি আমাকে পাগল করে দিবে। না জাঙ্কুক, এটা হতে পারে না। তুই ওই মেয়ের প্রতি দুর্বল হতে পারিস না। তুই তো জেনিকে ভালোবাসিস। তখনই জাঙ্কুকের ফোন বেজে ওঠে। হাতে নিয়ে দেখে জেনি কল করেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে জাঙ্কুক কলটা রিসিভ করে। হ্যালো বেবি, কি করছো তুমি? জেনি, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। কেন জাঙ্কুক, কয়েকদিন ধরে দেখছি তুমি আমার সাথে ঠিকভাবে কথা বলছো না। কি হয়েছে তোমার? আর লন্ডনে কবে আসছো? সেই যে গেলে আর এখনো আসার নামই নেই তোমার। তোমাকে কিভাবে বলি জেনি, আমি বিয়ে করে ফেলেছি। না জানি এই কথা জানলে তুমি কি রেগে করো। কি হলো জাঙ্কুক, কথা বলছো না কেন? কবে আসছো লন্ডন? খুব শীঘ্রই আসছি বেবি, তুমি চিন্তা করো না, নিজের যত্ন নিও। বলেই জাঙ্কুক জেনিকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দেয়। কি মহা ঝামেলায় পড়লাম আমি। একদিকে জেনি, আরেকদিকে তে। এই তেকে কিভাবে নিজের ঘাট থেকে নামাবো আমি? আবার কষ্ট দিতে পারছি না কোনো। মায়া লাগে মেয়েটার প্রতি। নিজের মনে কথাগুলো বলে জাঙ্কুক একটা বিরক্তিকর নিঃশ্বাস ফেলে। জাঙ্কুক, অনেক রাত হয়েছে, এবার বাড়ি যা, এখন তোর বউ আছে কিন্তু। আরে ছাড় তো বইয়ের কথা। বাবা মেয়েটাকে আমার ঘাড়ের উপর চাপিয়ে দিচ্ছে, এখন কোনো মতেই নামাতে পারছি না। তুই তো জানিস আমি জেনিকে ভালোবাসি। সেসব বললে এখন হবে না জাঙ্কুক, ভুলে যাস না তুই এখন কারো স্বামী। আর থেকে তো আমি তোদের বিয়ের দিন দেখেছিলাম, মেয়েটা আসলেই খুব সরল। কেন বিনা কারণে মেয়েটার লাইফটা নষ্ট করছিস জাঙ্কুক? ইউনো, আমি সত্যি কিছু বুঝতে পারছি না রে। আমার কি করা উচিত তুই বল। ওদিকে জেনি আমার অপেক্ষায় বসে আছে। জেনির কথা আপাতত বাদ দে, ওইদিকে ঘরে তোর বউ অপেক্ষা করছে, যা মেয়েটার কাছে যা। তারপর ইউনো জাঙ্কুকে এক প্রকার ঠেলে বাড়িতে পাঠায়। জাঙ্কুক বাড়িতে ঢুকে দেখে পুরো বাড়ি নিস্তব্ধ, হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক আস্তে আস্তে নিজের ঘরে ঢুকে বিছানায় থেকে ঘুমিয়ে থাকতে দেখে জাঙ্কুক তের দিকে এগিয়ে যায়। তের পরনের শাড়ি অনেকটাই এলোমেলো হয়ে গেছে। বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরে গিয়ে ফর্সা বুকটা দেখা যাচ্ছে। জাঙ্কুক নিজের চোখ সরিয়ে নেয়, তারপর তের পাশে শুয়ে পড়ে। কিন্তু কিছুতেই জাঙ্কুকের ঘুম আসছে না। তাই সে এবার তের কাছে ঝুঁকে গভীর মনোযোগ দিয়ে তেকে দেখতে থাকে। নিজের অজান্তে জাঙ্কুকের হাত তের ঠোঁটে চলে যায়। জাঙ্কুক তের ঠোঁটে স্লাইড করতে করতে বলে, আমি জানি না এটা করা ঠিক হবে কিনা, কিন্তু আমি তোমার স্বামী, আমার পুরো অধিকার আছে তোমাকে ছোঁয়ার। তে এই কথা বলে জাঙ্কুক তের বুকের মাঝখানে একটা গভীর চুমু দিয়ে মুখ তুলে তের দিকে তাকায়। তে গভীর ঘুমে আচ্ছন্ন। জাঙ্কুক ধীরে ধীরে তের ঠোঁটের দিকে এগিয়ে যায়। তারপর তের ঠোঁট জোড়া আঁকড়ে ধরে চুমু দিতে থাকে। এভাবে কতক্ষণ জাঙ্কুক তের ঠোঁটে চুমু দেয় তার জাঙ্কুকের জানা নেই। হঠাৎ করে তের আত্মনাদে জাঙ্কুক তাড়াতাড়ি করে তের ঠোঁট ছেড়ে দেয়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখে তে ঘুমের মধ্যে আত্মনাদ করছে। জাঙ্কুক মুচকি হাসি দিয়ে তের উপর থেকে সরে তের পাশে শুয়ে পড়ে। আপনি কি ব্যস্ত? কেন, কিছু বলবে নাকি? আসলে আমাকে আমাকে কি একবার একটু শপিং এ নিয়ে যেতে পারবেন? হঠাৎ শপিং এ কিছু লাগবে তোমার? না মানে আমার কয়েকটা টি শার্ট
কেনার ছিল। আমার সব টি শার্টগুলো আমি বিয়ের পর সাথে নিয়ে আসিনি, আর রাতে শাড়ি পরে আমার ঘুমাতে সমস্যা হয়, তাই আর কি। এই কথা শুনে জাঙ্কুক মুখ তুলে তের দিকে তাকায়। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বিকেলে রেডি থেকো। তে জাঙ্কুকের কথায় খুশি হয়ে যায়। সত্যি নিয়ে যাবেন? আপনি না খুব খুব ভালো, বলেই তে ঘর থেকে বেরিয়ে যায়। এত টর্চার করার পরও আমাকে ভালো বললো, পাগল মেয়ে একটা। বিকালে জাঙ্কুক থেকে শপিং এ নিয়ে যায়। তারপর থেকে টি শার্টের পাশাপাশি আরো অনেক কিছু কিনে দেয়। আপনি শুধু শুধু এত কিছু কিনছেন কেন? এসবের কোনো দরকার নেই। তোমার টাকায় কিনেছি না আমার টাকায়? আপনার টাকায়। তাহলে তোমার এত জ্বলছে কেন? টাকা গেলে আমার যাবে, তোমার না। তার কিছু বলে না। শপিং শেষে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তাই জাঙ্কুক ঠিক করে তারা বাইরে ডিনার করে তারপরে বাড়ি ফিরবে। তারপর তারা একটা রেস্টুরেন্টে খেতে আসে। কি খাবে তুমি? আপনার যা খুশি তাই অর্ডার দিন। নিজের কোনো পছন্দ নেই? সবসময় অন্যের উপর নির্ভর থাকো কেন? তারপর জাঙ্কুক নিজেই পছন্দ মতো খাবার অর্ডার দেয়। খেয়ে দিয়ে বাড়ি ফিরতে রাত প্রায় 11টা বেজে যায়। জাঙ্কুক ফ্রেশ হয়ে বিছানায় গা এলে দেয়। তেও ফ্রেশ হয়ে নতুন একটা টি শার্ট পরে বাথরুম থেকে বেরিয়ে আসে। জাঙ্কুক থেকে দেখে থমকে যায়। তেরও খুব লজ্জা লাগছে। কোনো মতে লাইটটা নিভিয়ে জাঙ্কুকের পাশে শুয়ে পড়ে। তে সরি। কিসের জন্য? এতদিন তোমার সাথে এত খারাপ ব্যবহার করার জন্য। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে তে? আমি তো আপনাকে কবেই ক্ষমা করে দিয়েছি। জাঙ্কুক এর কথা শুনে অবাক হয়ে যায়। তে কিছু বলার জন্য মুখ খুলতে তে বলে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। জাঙ্কুক আর কথা বাড়ায় না, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। কেটে গেছে অনেকগুলো দিন। জাঙ্কুক তেকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে। যখন কাজ করে জাঙ্কুক তখন সোফায় বসে গভীর মনোযোগ দিয়ে তেকে দেখে। কেন জানি না, তেকে কাজ করা অবস্থায় দেখতে জাঙ্কুকের খুব ভালো লাগে। আপনার কফি। আপনার মনোযোগ কোথায়? কি ভাবছেন এভাবে বসে? জাঙ্কুক তের হাত থেকে কফির কাপটা নিয়ে বলে, কিছু হয়নি, তুমি যাও নিজের কাজ করো। তে মাথা নাড়িয়ে চলে যায়। জাঙ্কুক তের যাওয়ার পানে তাকে কফিতে চুমুক দিচ্ছে। ও গড, আমি তো এই মেয়ের প্রতি দুর্বল হয়ে গেছি। এখন জেনিকে কি বলবো? আচ্ছা, আমি কি আদৌ জেনিকে ভালোবাসি? যদি সত্যি ওকে ভালোবাসতাম তাহলে তেকে কি আমার মনে ধরতো না? নাকি আমি জেনিকে কখনোই ভালোবাসিনি, সবটাই আমার মোহ? কি করব আমি? কিছু বুঝতে পারছি না। শুধু এতটুকুই জানি, এই বোকা মেয়েকে ছেড়ে আমি থাকতে পারবো না। এর জন্য যদি আমার জেনিকে ভুলে যেতে হয়, আমি তাই করব। আমি কি ফোনটা ধরবো? উনি যদি আবার রাগ করে? জাঙ্কুকের ফোন সে কখন থেকে বাজছে, কিন্তু জাঙ্কুক সেই যে নিচে গেছে এখনো আসছে না। তে একবার ভাবছে ফোনটা রিসিভ করবে, আর একবার ভাবছে থাক, রিসিভ করার দরকার নেই, যদি জাঙ্কুক রেগে যায়। অনেক ভেবে অবশেষে তে ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কেউ বলে ওঠে, হ্যালো জাঙ্কুক, কোথায় তুমি? কখন থেকে কল দিচ্ছি, ধরছো না কেন? হ্যালো, কে আপনি? মেয়েলি কণ্ঠস্বর শুনে যিনি অবাক হয়ে যায়। জাঙ্কুকের ফোন কোনো মেয়ে ধরেছে। ওই জাঙ্কুকের তো কোনো বোন নেই, তাহলে এই মেয়েকে? তুমি কে? আর জাঙ্কুকের ফোনই বা তোমার কাছে কি করছে? আমি জাঙ্কুকের বউ। বউ কথাটি শোনা মাত্রই যিনির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। জাঙ্কুক বিয়ে করেছে? কেন, আপনি জানেন না? আর কিছু বলার আগে জাঙ্কুক তের হাত থেকে ফোনটা নিয়ে নেয়। তারপর সোজা বারান্দায় চলে যায়। হ্যালো জাঙ্কুক, আমি যেটা শুনেছি সেটা কি সত্যি? তুমি বিয়ে করেছো? জাঙ্কুক গভীর গলায় জবাব দেয়, এত বড় একটা কথা তুমি আমার থেকে লুকিয়ে গেলে জাঙ্কুক। এই কারণে তুমি লন্ডন আসছিলে না? যদি শান্ত হও, আমার কথাটা একটিবার বোঝার চেষ্টা করো। কি শান্ত হবে জাঙ্কুক? আমি এদিকে তোমার পথ চেয়ে বসে আছি, আর তুমি কিনা দেশে গিয়ে বিয়ে করে ফেলেছো? যদি আমি বিয়েটা করতে চাইনি, বাবা আমাকে জোর করে বিয়েটা দিয়েছে। আমি আর কোনো কথা শুনতে চাই না। আজ আর এই মুহূর্ত থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। তুমি তোমার বউকে নিয়ে ভালো থেকো, আর আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টাও করবে না। কথাগুলো বলে জেনি ফোন কেটে দেয়। জাঙ্কুকের ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি। আজ জেনি নিজে তাদের সম্পর্ক শেষ করে দিয়েছে, কিন্তু জাঙ্কুকের বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না, বরং সে খুশি। মনে হচ্ছে বুকের উপর থেকে অনেক বড় একটা পাথর সরে গেছে। আজ জাঙ্কুক রুমে প্রবেশ করে দেখে বাথরুম থেকে শাড়ি চেঞ্জ করে টি শার্ট পরে বেরিয়েছে।
কে কে ফোন করেছিল? ওই আমার লন্ডনের এক বন্ধু, আসলে তাকে আমাদের বিয়ের কথাটা বলা হয় তাই সে এরকম রিয়েক্ট করছে। ও আচ্ছা। জাঙ্কুক ধীরে পায়ে তের দিকে এগিয়ে এসে তের খোপাটা খুলে ফেলে। চুল খুললেন কেন? খোলা চুলে তোমাকে অনেক সুন্দর লাগছে। তে জাঙ্কুকের কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। জাঙ্কুক তের মুখটা নিজের দিকে তুলে বলে, তে আজকে তোমার থেকে একটা জিনিস চাইবো। কি? তোমাকে। মানে? আমি তোমাকে গভীরভাবে পেতে চাই তে, এতটা গভীরভাবে পেতে চাই যাতে করে তোমার আর আমার মধ্যে কোনো দূরত্বই না থাকে। তে জাঙ্কুকের কথা বুঝতে পেরে চোখ নামিয়ে বলে, আপনি তো আমায় ভালোবাসেন না। কে বললো তোমায় এই কথা শুনি? আপনি না বলুন, আমি জানি আপনি আমায় একদমই পছন্দ করেন না। কচু জানো তুমি। তার মানে? জাঙ্কুক থেকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ তে, লাভ ইউ সো মাচ। সত্যি বলছেন আপনি? এইতে আমার চোখের দিকে তাকাও, দেখতে পাচ্ছ না আমি তোমার কতটা ভালোবাসি? তে বেশিক্ষণ জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে থাকতে পারলো না, চোখ নামিয়ে জাঙ্কুকে শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুক এবার তেকে ছেড়ে দেয়, তারপর তেকে কোলে তুলে বিছানায় নিয়ে শুয়ে দেয়, তারপর নিজের তের উপর উঠে পড়ে। আজ ব্যথা দিবেন না তো? একটু না সোনা, আজ শুধু আদর করব তোমায়। বলেই জাঙ্কুক তের ঠোঁটে চুমু দিতে থাকে। তেও জাঙ্কুকের চুল আঁকড়ে ধরে কিসব্যাক করতে থাকে। অনেকক্ষণ পর জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে দেয়, ছোট্ট ছোট্ট চুমুতে ভরে দিতে থাকে তের গলা। তের মুখ থেকে মৃদু আর্তনাদ বেরিয়ে আসছে। জাঙ্কুক তের গলা থেকে মুখ উঠিয়ে এক টানে তেকে শোয়া থেকে উঠিয়ে বসিয়ে দেয়। তারপর তের টি শার্টটা খুলতে শুরু করে। জাঙ্কুক তের টি শার্টটা খুলে ছুঁড়ে বিছানার এক পাশে ফেলে দেয়। লজ্জাইতে নিজের চোখ বন্ধ করে ফেলে। জাঙ্কুক নেশা নেশা চোখে তের উন্মুক্ত শরীরের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক এবার নিজের শার্টটাও খুলে ফেলে, তারপর থেকে ধাক্কা মেরে বিছানায় শুয়ে দেয়। তের বুকের নরম অংশে মুখ ডুবিয়ে দেয়। বিছানার চাদর খামচে ধরে আছে। জাঙ্কুক তের চেরিগুলো মুখে নিয়ে খেতে থাকে আর এক হাত দিয়ে অন্যটা প্রেস করতে থাকে। তে উত্তেজনায় ছটফট করছে। জাঙ্কুক তের চেরি থেকে মুখ উঠিয়ে পেটে চুমু দিতে থাকে, কিস করতে থাকে, লিপ করতে থাকে। জাঙ্কুক, ইয়া বেবি, ইউ লাইক ইট? জাঙ্কুক এর পেটে বুকে গলায় জিভ দিয়ে করতে শুরু করে। পুরো রুম জুড়ে শুধু তের আর্তনাদ শোনা যাচ্ছে। জাঙ্কুক তের কপালে চুমু দিয়ে বলে, একটু ব্যথা করবে, পরে সব ঠিক হয়ে যাবে, তুমি তৈরি তো? তে একটা ঢোক গিলে সাই জানায়। জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে তের মধ্যে নিজেকে প্রবেশ করাতেই তে চিৎকার করে ওঠে। জাঙ্কুক তের ছোটে চুমু দিতে থাকে আর আস্তে আস্তে তের সাথে মিলিত হয়। অনেকক্ষণ পর তের ব্যথা অনেকটা কমে যায় আর জাঙ্কুকও তার স্পিড বাড়াতে থাকে। গভীরভাবে ভালোবাসতে থাকে তেকে। তেও আজ সব ভুলে স্বামীর ভালোবাসায় নিজেকে বিলিয়ে দেয়। দুইজন স্বর্গের সুখে ভেসে যেতে থাকে।